এখন আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় অংশ শুরু করছি। দ্বিতীয় অংশ আমরা প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্পর্কে আলোচনার মধ্যে দিয়ে শুরু করছি। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে প্লেটো আদর্শ রাষ্ট্র বলতে কি বুঝিয়েছেন। এখানে একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে, দেখো একটা ডায়াগ্রাম করা রয়েছে এখানে। এটা হচ্ছে প্লেটোর আদর্শ রাষ্ট্র। প্লেটো আদর্শ রাষ্ট্র বলতে কি বুঝেছেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আমরা বলবো যে প্লেটো আদর্শ রাষ্ট্র বলতে সেই রকম রাষ্ট্র বলেছেন যে রাষ্ট্রের গুণাবলী এবং কর্তব্য কর্ম তার দি রিপাবলিক গ্রন্থে লিপিবদ্ধ আছে, তিনি যেখানে সেগুলো ব্যাখ্যাও করেছেন। সেখানে আমরা সংক্ষিপ্তভাবে এটা আলোচনা করব, কারণ আমাদের প্রশ্নগুলো যেরকম ভাবে আসবে আমরা এই আলোচনায় ব্যাখ্যার সাথে সাথে সেই প্রশ্ন উত্তরের দিকটাকেও গুরুত্ব দিয়ে আলোচনা করব। প্লেটোর আদর্শ রাষ্ট্রের সমাজভুক্ত সকল সদস্য নিজেকে এক বৃহৎ পরিবারের সদস্য ভাববে। এক নম্বরে আমরা বলছি যে বৃহৎ পরিবার মনস্কতা, মানে জন্মগতভাবে আমরা যে পরিবার পাই, লাভ করি, প্লেটো এখানে সেই পরিবারের কথা বলছেন না, তিনি বলছেন সে বৃহৎ রাষ্ট্রস্বরূপ পরিবারের কথা, যেখানে সমষ্টির মধ্যে আমরা থাকব। দ্বিতীয়ত, প্লেটো বলছেন যে তার আদর্শ রাষ্ট্রে তিনটি শ্রেণী থাকবে, তিনটি শ্রেণী সহাবস্থান থাকবে। এই তিনটি শ্রেণী কি কি? এক নম্বর হচ্ছে উৎপাদক শ্রেণী, দু নম্বর হচ্ছে যোদ্ধা শ্রেণী এবং তিন নম্বর হচ্ছে শাসক বা অভিভাবক শ্রেণী। এই তিনটে শ্রেণীকে যদি প্রশ্নটা এরকম ভাবে থাকে যে তিনটি শ্রেণী, প্লেটো তার আদর্শ রাষ্ট্রে তিনটি শ্রেণী সহাবস্থান বলতে কি বুঝিয়েছেন, তখন আমাদের এইভাবেই বলতে হবে যে এই তিনটি শ্রেণী হলো উৎপাদক শ্রেণী, যোদ্ধা শ্রেণী এবং শাসক বা অভিভাবক শ্রেণী। প্লেটোর রাষ্ট্রচিন্তা অনুযায়ী আদর্শ রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে মানুষের প্রাত্যহিক চাহিদা পূরণ করা। মানুষের প্রথম চাহিদা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান। এই চাহিদা পূর্ণ হলে তবেই সেখানে একটা রাষ্ট্র ব্যবস্থা ভাবতে পারবে যে সেটা একটা রাষ্ট্র, কারণ মানুষের এটা প্রাত্যহিক চাহিদা, এটা সবচেয়ে প্রাথমিক চাহিদা বলা যায়। এই চাহিদাকে পূরণ করতে গেলে কি করতে হবে? শ্রম শক্তি লাগবে, যারা অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো তৈরি করবে। অর্থাৎ বিভিন্ন দক্ষ মানুষ, কৃষক, কারিগর, হস্তশিল্পী, তাদেরকে নানা ধরনের উৎপাদনমূলক কাজে নিয়োজিত করতে হবে। যোগ্যতা অনুযায়ী শ্রমের বিভাজন দ্বারা রাষ্ট্র মানুষকে উৎপাদনমুখী করে তুলবে। এটাই হচ্ছে উৎপাদনের সঙ্গে যুক্ত সকল ব্যক্তি হচ্ছে এই উৎপাদক শ্রেণী, প্লেটোর উৎপাদক শ্রেণীর অন্তর্ভুক্ত। দু নম্বরে হচ্ছে যোদ্ধা শ্রেণী। প্লেটো মনে করেন শুধু প্রাত্যহিক চাহিদা মিটলেই মানুষের সব চাহিদা পূরণ হয়ে যায় না বা মানব জীবনের সার্থকতা পূর্ণ হয় না। কেন? কারণ মানুষ তো সিটি অফ পিক্সের মতো নয়, মানুষ একটা জায়গায় আবদ্ধ থাকে না, মানুষ তার ছোট গণ্ডির বাইরে বেরোয় এবং সহজাত প্রবৃত্তি অনুযায়ী মানুষ বৃহত্তর জায়গা দখল করে এবং সেটা নিরাপত্তাকে সুনিশ্চিত করতে চায়। এই যে মানুষের, তাই মানুষ, প্লেটো বলছেন তার আদর্শ রাষ্ট্রের দ্বিতীয় শ্রেণী হচ্ছে সেনা সংগঠন বা যোদ্ধা বাহিনী। এই যোদ্ধা বাহিনী কি করবে? পররাজ্য গ্রাস করার জন্য নয়, বরং ভূখণ্ডের নিরাপত্তা এবং অখণ্ডতা রক্ষার জন্যই প্লেটোর এই যোদ্ধা শ্রেণীর আবশ্যিকতা। তৃতীয় শ্রেণী, প্লেটো বলছেন যে আদর্শ রাষ্ট্রের শাসন দায়িত্ব পালন করবেন কে, অর্থাৎ অভিভাবক কে হবেন। সেখানে প্লেটো বলছেন যে একজন দার্শনিক রাজা, যিনি এই শাসন দায়িত্ব পালন করবেন বা পুরো সামগ্রিক বিষয়টাকে পরিচালনা করবেন। এই দার্শনিক রাজা হবেন রাষ্ট্রের অভিভাবক। এই জন্য অনেক সময় এটাকে আমরা প্লেটোর অভিভাবক তত্ত্ব বলেও ব্যাখ্যা করে থাকি বা বলে থাকি। এখন এই দার্শনিক রাজা কেমন? দার্শনিক রাজা হচ্ছেন, তিনি শুধুমাত্র প্রজাদের রক্ষণাবেক্ষণই করবেন না, তিনি কি করবেন? তিনি প্রজাদের জীবনের মানোন্নয়নও করবেন এবং প্রশিক্ষিত শাসকের পক্ষেই, একজন প্রশিক্ষিত শাসক তিনিই পারেন আদর্শ রাষ্ট্র রূপায়ণ করতে। তাই এই সমস্ত গুণাবলী থাকতে হবে এই দার্শনিক রাজার মধ্যে। তিনি দার্শনিক রাজা বা প্রজা মধ্যে কি কি গুণের কথা বলেছেন, এই আরেকটা প্রশ্ন কিন্তু এই বিষয়ের মধ্যেই চলে আসছে। প্লেটোর কল্পিত আদর্শ রাষ্ট্রকে পুষ্ট করবে পুষ্ট করবে তিনটে শ্রেণী, উৎপাদক শ্রেণী, যোদ্ধা শ্রেণী এবং দার্শনিক রাজা। এবং তিনি বলছেন তাদের মধ্যে কতগুলো গুণ থাকতে হবে। কি গুণ? একটা হচ্ছে মহত্ব বা প্রজ্ঞা, দুই হচ্ছে মিতাচার,
3 হচ্ছে সাহস, আর 4 হচ্ছে ন্যায়পরায়ণতা। মহত্ব বা প্রজ্ঞা কি? প্লেটোর মতে শাসক অবশ্যই মহৎ হবে, শাসকের মধ্যে যুক্তি বুদ্ধি থাকবে এবং এই গুণ রাজাকে প্রজা সাধারণ ও রাষ্ট্রের যথার্থ মঙ্গল আর অগ্রগতির পথে নিয়ে যাবে। 2 নম্বরে তিনি বলছেন সাহসিকতা। যোদ্ধাদের প্রধান গুণ হবে সাহস, সাহস না থাকলে তারা যুদ্ধ করবে কি করে? 3 নম্বর হচ্ছে মিতাচার। এই মিতাচার গুণটা তিনি বলছে 3টে শ্রেণীর মধ্যেই থাকতে হবে। কারণ কি? এই গুণ তাদেরকে সহনশীল করবে। প্লেটোর মতে উৎপাদক শ্রেণীর মধ্যে এই গুণটা বিশেষ করে থাকা দরকার, কারণ এই গুণ তাদের হিংসা, ঈর্ষা, অন্যের ক্ষতি করার ইচ্ছা থেকে তাদেরকে মুক্ত রাখবে। আর 4 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণতা। রাজা এবং বাকি শ্রেণীগুলো সবাই যদি ন্যায়পরায়ণ হয়, তবেই রাষ্ট্রের প্রজারাও ন্যায়পরায়ণ হবে। এই হচ্ছে প্লেটোর 3টি শ্রেণী সম্পর্কে অভিমত, আদর্শ রাষ্ট্রের 3টি শ্রেণী। এছাড়া প্লেটো ন্যায় বিচারের কথা বলেছেন। প্লেটোর আদর্শ রাষ্ট্রে ন্যায় বিচারের ভূমিকা কি? তাহলে আমরা প্লেটোর থেকে কটা প্রশ্ন পাচ্ছি। এক হচ্ছে যে প্লেটো কে ছিলেন, তার সংক্ষিপ্ত জীবনী। 2 নম্বরে আমরা পাচ্ছি যে প্লেটোর কল্পিত আদর্শ রাষ্ট্রে 3টে শ্রেণী সহাবস্থান বলতে আমরা কি বুঝি। 4 নম্বর হচ্ছে প্লেটোর মতে যে গুণগুলো এই 3টে শ্রেণীর মধ্যে থাকা দরকার, রাজার মধ্যেও থাকা দরকার, সেই গুণাবলী কি। আর তারপরে একদম সবশেষটা হচ্ছে যে প্লেটোর আদর্শ রাষ্ট্রে ন্যায় বিচারের অবস্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে বা ন্যায় বিচারকে ব্যাখ্যা করো। প্লেটের আদর্শ রাষ্ট্রের ভিত্তি হচ্ছে ন্যায়নীতি ও সক্রিয়তা। ন্যায়নীতি হচ্ছে একটা শৃঙ্খল, যা সুশৃঙ্খল সুবিন্যস্ত রাষ্ট্র ব্যবস্থার একটা ভিত্তি। ন্যায় হলো রাষ্ট্রদেহের আত্মাস্বরূপ। প্লেটো ন্যায়কে বলছেন আত্মা, সোল অফ দ্য স্টেট, রাষ্ট্রের আত্মাস্বরূপ। এবং একটি আদর্শ রাষ্ট্র ন্যায় নীতি বা ন্যায় বিচারের পথ অনুসরণ করেই সুখ, শক্তি ও প্রগতির অধিকারী হতে পারে। বস্তুত প্লেটো মানুষের মধ্যে ন্যায়ের উপস্থিতি বোঝাতেই আদর্শ রাষ্ট্রের ধারণার উপস্থাপন করেছেন। তাহলে আমরা প্লেটোর থেকে এই কতগুলো বিষয় আলোচনায় জানতে পারলাম। এরপর আমরা চলে যাব, এই হচ্ছে প্লেটোর 3টে শ্রেণী সহাবস্থান। তারপর আমরা যেটা গেলাম যে আদর্শ রাজার গুণ কি কি থাকা দরকার, এটাও আমরা আলোচনা করলাম। এবার আমরা বলবো যে প্লেটোর আইডিয়াল স্টেটে তাহলে আমরা যা যা পেলাম সবটাই বললাম। এবার আমরা বলবো যে প্লেটোর শিষ্য অ্যারিস্টটলের ভূমিকা কি। রাষ্ট্রচিন্তায় প্লেটোর শিষ্য অ্যারিস্টটলের ভূমিকা কি? অ্যারিস্টটল কিভাবে তার চিন্তাধারাকে, প্লেটোর দ্বারা তিনি কিভাবে প্রভাবিত হয়েছিলেন এবং তার চিন্তাধারাকে কিভাবে প্রকাশ করেছিলেন। অ্যারিস্টটলের জন্ম 384 খ্রিস্টপূর্বাব্দে। তিনি ছিলেন প্লেটোর শিষ্য এবং দীর্ঘ 17 বছর তিনি প্লেটোর কাছে শিক্ষার্থী হিসাবে ছিলেন। প্লেটো নিজেও বলতেন যে তার সবচেয়ে প্রতিভাধর ছাত্রটি হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল নিজেও একটা স্কুল বা একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন, যেটার নাম লাইসিয়াম বা লিসিয়াম। এখন অ্যারিস্টটলের আর একটা পরিচয় হলো তিনি ছিলেন গ্রিক রাষ্ট্রনেতা আলেকজান্ডারের গৃহশিক্ষক। এই কারণে অ্যারিস্টটল বিভিন্ন জায়গা ঘুরেছেন, বিভিন্ন দেশকে অনেক কাছে থেকে দেখেছেন এবং তাদের ইতিহাসও তিনি চর্চা করেছেন। তাই তার গ্রন্থটাতে আমরা অনেক কিছু পাই। অ্যারিস্টটল তিনি প্লেটোর শিষ্য ছিলেন এবং প্লেটোর কাছে দীর্ঘদিন তিনি শিক্ষা গ্রহণ করেছেন। অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তা কেমন ছিল? আমাদের এখানে একটা প্রশ্ন হতে পারে যে অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তা সংক্ষেপে বল। সেক্ষেত্রে আমরা কিভাবে উত্তরটা লিখব? গ্রিক সমাজ দর্শন ও রাজনীতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তর্কশাস্ত্র, বিজ্ঞান, দর্শন ইত্যাদি বিভিন্ন শাস্ত্রে পাণ্ডিত্য ছিল অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তার মৌলিক উপাদান। অর্থাৎ তিনি একটা আদর্শ রাষ্ট্রচিন্তার জন্য দি পলিটিক্স নামক গ্রন্থে যে চিন্তাভাবনা করেছেন, তাতে তিনি গুরুত্ব দিয়েছেন গ্রিক সমাজকে, গ্রিক সমাজের দর্শনকে।
এবং সেখানকার রাজনীতি, সেখানকার তর্ক বিতর্কের নিয়ম ইত্যাদিকে তিনি প্রধানত মূল উপজীব্য করেছেন। তিনি বলছেন যে যুক্তিবোধ, মানবতাবোধ, সততা, কৌতূহল, বস্তুময় জগতের বৈশিষ্ট্য ও চাহিদা ইত্যাদি নানা আদর্শের নিরিখে ও রাষ্ট্রচিন্তার মূল কাঠামো গড়ে তুলতে এই গ্রিক সমাজের যে বর্তমান অর্থাৎ তার সময়ে যে মাপ ছিল সেই মাপকাঠিটাকে বজায় রাখতে হবে। এরপরে আমরা আরেকটা প্রশ্নে আসতে পারি, যেটা হচ্ছে যে অ্যারিস্টটলের আদর্শ রাষ্ট্র কেমন? অ্যারিস্টটলের আদর্শ রাষ্ট্র কেমন রাষ্ট্র? দি পলিটিক্স গ্রন্থে অ্যারিস্টটল আদর্শ রাষ্ট্র বিষয়ে নির্দিষ্ট কোনো বক্তব্য পেশ করেছেন কিনা তাই নিয়ে কিছু বিতর্ক আছে। জর্জ স্যাভাইন তিনি মনে করছেন যে অ্যারিস্টটল আদর্শ রাষ্ট্র নিয়ে যতটা না চিন্তা করেছেন তার থেকে তিনি বেশি চিন্তা করে ভেবেছেন রাষ্ট্রীয় আদর্শগুলো নিয়ে। যাই হোক, আমরা এইটুকু বলতে পারি যে মানুষের এক সুন্দর মঙ্গলময় জীবন এবং সুখ নির্ভর করে আদর্শ রাষ্ট্র ব্যবস্থার উপর। সুতরাং অ্যারিস্টটল এই জিনিসটাই বিশ্বাস করতেন যে মানুষের এক সুন্দর মঙ্গলময় জীবন এবং সুখ নির্ভর করে আদর্শ রাষ্ট্রের উপর। এই বিশ্বাস নিয়েই অ্যারিস্টটল তার আদর্শ রাষ্ট্রের ধারণা দিয়েছেন। আরেকটা তিনি বলেছেন, আমরা আরেকটা বলতে পারি যে অ্যারিস্টটলের আদর্শ রাষ্ট্রের কয়েকটা বৈশিষ্ট্য বলো। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সীমিত জনসংখ্যা। অ্যারিস্টটল বলছেন যে সীমিত জনসংখ্যা একটা আদর্শ রাষ্ট্রের জন্য প্রয়োজন, খুব কমও নয় আবার খুব বেশিও নয়, সীমিত। সাহসী এবং বুদ্ধিমান নাগরিক দরকার, অর্থাৎ যে নাগরিকদের মধ্যে তিনি বিশ্বাস করতেন যে নাগরিকদের মধ্যে ইউরোপীয়দের ন্যায় তেজস্বিকতা ও সাহস আর এশিয়াবাসীর মতন বৌদ্ধিক চেতনা থাকবে। রাষ্ট্রের যেমন জনসংখ্যা তিনি বলছেন সীমিত, তিনি বৃহদায়তন রাষ্ট্রের কথাও বলেননি। তিনি বলছেন মাঝারি মাপের রাষ্ট্রের কথা, যেখানে সুশাসন পরিচালনা করা সহজ। নাগরিকতাও বলেছেন যে রাষ্ট্রের একটা অপরিহার্য উপাদান হলো নাগরিকতা। অ্যারিস্টটল সেই সকল নাগরিকদের বেছে নিয়েছেন যারা রাষ্ট্রের কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, তাদেরকেই তিনি আদর্শ নাগরিক বলে মনে করেন। আর এছাড়া তিনি বলছেন যে একটা সুদৃঢ় প্রশাসনিক কাঠামো থাকবে, একটা আদর্শ রাষ্ট্রে একটা সুদৃঢ় প্রশাসনিক কাঠামো থাকবে। তা অর্থ কি? অর্থ হচ্ছে তিনটে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কথা তিনি এখানে বলছেন। এক হচ্ছে আইনসভা, দুই হচ্ছে ম্যাজিস্ট্রেট সংস্থা, আর তিন হচ্ছে বিচার বিভাগ। আইন প্রণয়ন করাটা হচ্ছে আইনসভার কাজ। ম্যাজিস্ট্রেট সংস্থা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বজায় রাখবে, আর রাষ্ট্রের বিচার বিভাগ বিচার কার্য সম্পন্ন করবে। তাহলে রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে 4 নম্বর প্রশ্নটা হলো যে অ্যারিস্টটলের অবদান। যদি আমাদের বলা হয় যে রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে অ্যারিস্টটলের অবদান কি, সেক্ষেত্রে আমরা বলবো যে রাষ্ট্রচিন্তার ইতিহাসে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বেশ কিছু গুরুত্বপূর্ণ ও স্থায়ী অবদান রেখে গেছেন। রাষ্ট্রদর্শন সম্পর্কিত তার চিন্তা ও মতামত নানাভাবে সমালোচিত হয়েছে ঠিকই, কিন্তু বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে তিনি রাজনীতিকে বিচার বিশ্লেষণ করেছেন। সমকালীন গ্রিক নগররাষ্ট্রের প্রেক্ষাপটে অ্যারিস্টটলের রাষ্ট্রদর্শন গড়ে উঠেছিল তা ছিল সর্বকালীন ও শাশ্বত। রাষ্ট্রবিজ্ঞানকে তিনি একটি স্বতন্ত্র ও স্বাধীন বিষয় হিসাবে আলোচনা করেছেন। তিনি এটাকে একটা নতুন বিষয় হিসাবে উপস্থাপন করেছেন। আর কি করেছেন? আর হচ্ছে অ্যারিস্টটল রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি, সরকারের বিভিন্ন রূপ, ন্যায় বিচার সম্পর্কে তার স্পষ্ট ধারণা দিয়েছেন। এরপর আমরা আলোচনা করব গ্রিসেরই আরেক ধরনের দার্শনিক আলোচনা, যেটাকে আমরা বলছি স্টোইক দর্শন। এই স্টোইক দর্শনের যিনি প্রণেতা তার নাম হচ্ছে জেনো। স্টোয়া মানে বলা হয় যে স্টোয়া কথার অর্থ হচ্ছে দালান। জেনো তার বাড়ির প্রশস্ত দালানে বসে শিক্ষাদান করতেন বলে তার থেকেই কথাটা স্টোয়া থেকে স্টোইক কথাটার উৎপত্তি হয়েছে। সেদিক থেকে বললে আমরা বলতে পারি যে জেনোর দর্শনই স্টোইক দর্শন। স্টোইক দর্শন যে রকম সেই সময়কার গ্রিসের যে গতানুগতিক চিন্তাধারা তার থেকে বেরিয়ে নতুন কিছু ভাবতে শিখিয়েছিল। এরপর আমরা আলোচনা করব
এরপর আমরা আলোচনা করব রোমান দর্শন। রোমান রাষ্ট্রনীতিবিদরা রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কি বলেছেন। রোমান দার্শনিকদের মধ্যে বিখ্যাত নাম হলো পলিবিয়াস, সিসেরো, সেনেকা প্রভৃতি। এখন আমরা যদি একটুখানি রোমান দর্শনের প্রেক্ষাপট দেখি, তাহলে দেখব যে রোমান দর্শন চিন্তা কিন্তু শুরু হয়েছে তাদের বাস্তবতা বোধ থেকে। কোনো এমন একটা পরিস্থিতিতে রোমানরা পড়েছিল যে তাদেরকে অনেক লড়াই করতে হচ্ছে সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজেদের অস্তিত্বকে বজায় রাখার জন্য। তাই রোমানরা কথা বা তত্ত্বে নয়, কর্মে বিশ্বাসী। তাদেরকে আমরা বলতে পারি যে তারা কর্মবাদে বিশ্বাসী, এবং বাস্তবের কঠোর অভিজ্ঞতা রোমান চিন্তায় এসছে। কারণ রোমে যখন প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার মুহূর্তে সংকট দেখা দিয়েছিল, তখন অভিজাত শ্রেণী প্যাট্রিসিয়ানদের সঙ্গে সাধারণ মানুষ বা প্লেবিয়ানদের একটা বিরোধিতা তৈরি হয়। এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো তত্ত্ব নয়, বাস্তব অভিজ্ঞতা প্রয়োগ করে রোমের শাসনতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্বিন্যাস করা হয়েছিল। তাই তাদের রাষ্ট্রনীতির আলোচনাটাই হচ্ছে বাস্তব এবং প্রয়োজন ভিত্তিক। বাস্তবের যেটা প্রয়োজন তার উপর ভিত্তি করে, কোনো তত্ত্বের উপর ভিত্তি করে নয়। আর একটা হচ্ছে রোমান দর্শনে, রোমান রাষ্ট্র দর্শনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইনের ভূমিকা। আইনের ভূমিকা কি? রোমান সাম্রাজ্যের প্রাতিষ্ঠানিক ভিত্তি ছিল আইনসমূহ। স্টোয়িক দর্শন দ্বারা অনুপ্রাণিত হয়ে রোমানরা আইনকে সুসংহত রূপ দিতে প্রয়াসী হয়েছিলেন। সেই জন্য তাদের আইনের উৎসই ছিল বাস্তব প্রয়োজন। যেমনটি প্রয়োজন হবে রাষ্ট্রের এবং সমাজের, ঠিক তখন তেমন আইনের প্রচলন করতে হবে, এটাই ছিল তাদের নীতি। এবং রোমে আইনের প্রতি আনুগত্যও ছিল বাধ্যতামূলক। কোনো নৈতিকতা বা ন্যায্যতার কারণে মান্যতা দিয়ে নয়, বরং রাষ্ট্র সমাজের সংহতি আর প্রগতির জন্য রোমে আইন ব্যবস্থা তৈরি হয়েছিল। তাদের যে আইন ব্যবস্থার প্রকৃতি সেটা ছিল দৃষ্টবাদ। আর বর্তমান বিশ্বে এই দৃষ্টবাদী আইনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে রোমকে বলা হয় আধুনিক আইন ব্যবস্থার সূতিকাগার। তাহলে রোমকে কেন আমরা আধুনিক আইন ব্যবস্থার সূতিকাগার বলি, তার একটা উত্তর কিন্তু আমরা এর মধ্যেই পেয়ে গেলাম, যে রোমানরা বাস্তব প্রয়োজনে কি করতেন না, রোমে আইন ব্যবস্থার প্রচলন করতেন বা সেই অনুযায়ী আইন প্রণয়ন করতেন। কোনো রকম ন্যায্যতা বা কোনো প্রাকৃতিক ন্যায় বিচারকে মান্যতা দেওয়ার জন্য নয়। তাদের কাছে প্রথম দাবিই ছিল তাদের ঐক্য, সংহতি, রাষ্ট্রের সংহতি এবং রাষ্ট্রের প্রগতি। রোমান রাষ্ট্র দর্শনে যাদের নাম আমরা পেয়েছি, যারা বিশেষভাবে সবিশেষ ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন সিসেরো। সিসেরোর পুরো নাম হচ্ছে মার্কাস টুলিয়াস সিসেরো, যিনি 106 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছেন এবং যার মৃত্যু 43 খ্রিস্টপূর্বাব্দে। তিনি ছিলেন রোমে শুধুমাত্র একজন রাজনীতিবিদই ছিলেন না, তার সঙ্গে তিনি ছিলেন একজন আইনজ্ঞ, দার্শনিক এবং পণ্ডিত ব্যক্তি। খুব ভালো বাগ্মী ছিলেন তিনি, খুব ভালো বক্তৃতাও দিতে পারতেন। তিনি খুব তার দর্শন বা তার রাষ্ট্রনীতি খুব প্রভাবিত হয়েছিল গ্রিক দার্শনিক প্লেটো, অ্যারিস্টটল এবং স্টোইকদের দ্বারা। এইগুলো তার চিন্তাধারায় প্রভাব ফেলেছে। কি বলতে চেয়েছেন? সিসেরোর মূল কথা কি? সিসেরোর লেখা সিসেরোর প্রথম জীবন যেটা বলবো, প্রথম জীবনে তিনি ছিলেন একজন রাজনৈতিক নেতা, সুবক্তা এবং আইনজ্ঞ। পরবর্তীকালে তিনি বই লেখায় রাষ্ট্রনীতি সম্পর্কিত তার অভিজ্ঞতাকে লিপিবদ্ধ করার কাজে মনোনিবেশ করেন এবং তার দুটো বিখ্যাত বই, তার মধ্যে একটা হচ্ছে দি রিপাবলিকা। এটা বইটা তিনি প্লেটোর দ্বারা অনুপ্রাণিত ছিলেন বলে বইটার নামও তিনি দিয়েছেন প্লেটোর রিপাবলিকের অনুকরণে, দি রিপাবলিকা। এইটা প্লেটো যেমন কথোপকথনের ভঙ্গিতে লিখেছেন, সেরকম তিনিও ডায়ালগ ব্যবহার করেছেন তার এই বইটিতে। এই বইটি লেখা হয়েছিল 54 খ্রিস্টপূর্বাব্দ থেকে 51 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এবং এই বইটাকে মনে করা হয়, এই পুরো কাজটা দি রিপাবলিকা, এটা 6টা বইয়ের এবং রোমের যে সাংবিধানিক
নিয়ম তত্ত্ব, তার গভর্নমেন্টের প্রকৃতি, সরকারের প্রকৃতি কেমন হওয়া উচিত, সবকিছুর সমন্বয় ঘটেছে এই বইটার মধ্যে। প্লেটো কি বলেছেন? প্লেটো তার এই রাষ্ট্র দর্শনে যেটা বলছেন, তার রাষ্ট্র দর্শনে বলছেন যে আইনের গুরুত্ব আছে। দি লেজিবাস গ্রন্থে তিনি এই আইনের গুরুত্বকে প্রকাশ করেছেন। এবং প্লেটোর মতে আইন দু রকমের। দি লেজিবাস গ্রন্থে তিনি মূলত দু ধরনের আইনের কথা বলেছেন। একটা হচ্ছে প্রাকৃতিক আইন, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় আইন বা স্বাভাবিক আইন। প্রাকৃতিক আইন সিসেরের মতে সমগ্র বিশ্বে একটি প্রাকৃতিক আইন, সমগ্র বিশ্বই একটি প্রাকৃতিক আইন দ্বারা পরিচালিত হয়। যে যে নিয়ম বা আইনের সাহায্যে বিশ্বব্রহ্মাণ্ড পরিচালিত হয় সেটাই হচ্ছে প্রাকৃতিক আইন। এই আইন হচ্ছে, রাষ্ট্র হচ্ছে এই আইনের অংশীদারি মাত্র। রাষ্ট্র এই আইনকে লঙ্ঘন করতে পারে না। সমস্ত রাষ্ট্র সহ সমস্ত মানুষ এই আইনের দ্বারাই, প্রাকৃতিক আইনের দ্বারাই নিয়ন্ত্রিত। আর আরেকটা তিনি আইনের কথা বলেছেন, সেটা হচ্ছে রাষ্ট্রীয় আইন বা স্বাভাবিক আইন। প্রাকৃতিক আইন সবসময় সব প্রজাদের, মানে মানুষের সব চাহিদা পূরণ করতে পারে না। তখন রাষ্ট্রকে প্রাকৃতিক আইন ছাড়াও আরো কিছু আইন প্রণয়ন করতে হয়। এই রাষ্ট্র কর্তৃক প্রণীত আইনগুলোকেই তিনি বলছেন রাষ্ট্রীয় আইন। প্লেটোর রিপাবলিক গ্রন্থে তিনি গুরুত্ব দিয়েছেন ন্যায় বিচারে। ন্যায় বিচারের কিছু গুরুত্ব দিয়েছেন রিপাবলিকা গ্রন্থে। ন্যায় বিচার সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে ন্যায় বিচার এবং ন্যায় পরায়ণতা এই দুটোই হচ্ছে যে কোনো জাতির মেরুদণ্ড। এই দুটিকে অগ্রাহ্য করে কোনো রাষ্ট্র ব্যবস্থা দীর্ঘদিন পরিচালিত হতে পারে না। তাই আমরা এখান থেকে আরো একটা প্রশ্ন পেয়ে গেলাম যে প্লেটো ন্যায় বিচার বলতে কি বুঝিয়েছেন, বা প্লেটোর রাষ্ট্রচিন্তায় ন্যায় বিচারের ভূমিকা কি। যেহেতু মানুষ যেহেতু প্রকৃতির অংশ, তাই মানুষ ন্যায় নীতি সম্পর্কে সচেতন। কারণ কি? কারণ ন্যায় প্রকৃতির দান। প্রাকৃতিক আইনের একটা অংশই হচ্ছে ন্যায়, আর মানুষ নিজে হচ্ছে প্রকৃতির অংশ। সুতরাং মানুষ ন্যায় নীতি সম্পর্কে জানে এবং ন্যায় নীতিরও অংশ মানুষ। এছাড়া সিসেরো আরো বলছেন কেবলমাত্র প্রাকৃতিক আইনের যথাযথ পালনই নয়, এর সঙ্গে মনুষ্য সৃষ্ট মানুষ যে নিজেরা, আমরা একটু আগেই আলোচনা করেছি যে প্রাকৃতিক আইনের বাইরে রাষ্ট্র যে আইন প্রণয়ন করে, অর্থাৎ প্রাকৃতিক আইন দ্বারা সব সমস্যার সমাধান যখন হয় না, তখন রাষ্ট্র নিজেও কিছু আইন প্রণয়ন করে। সেই আইনগুলোকে আমরা স্বাভাবিক আইন বলছি। এই আইনকেও মানব কল্যাণে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আর তার জন্য প্রয়োজন কি? তবেই ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব। এই জন্য মানুষকে কি করতে হবে? মানুষের মধ্যে কিছু সদ্গুণ থাকতে হবে। সেই সদ্গুণগুলো কি কি? দেশপ্রেম, আনুগত্য, মানবিকতা, সহনশীলতা ইত্যাদি। সিসেরোর বক্তব্য অনুযায়ী ন্যায় বিচার নির্ধারিত হয় আইনের মাধ্যমে এবং প্রাকৃতিক আইন অনুসারে যুক্তিতত্ত্ব দ্বারা সমর্থিত। প্রাকৃতিক আইন তো যুক্তিতত্ত্ব দ্বারা সমর্থিত, প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত এই আইন। তার মতে দেশ ও কালের ঊর্ধ্বে থেকে এই আইন যুগ যুগ ধরে মানব সভ্যতা ও সমাজকে এগিয়ে নিয়ে চলেছে। নাগরিকদের কর্তব্য সম্পর্কে তিনি কি বলেছেন সিসেরো? নাগরিকদের কর্তব্য সম্পর্কে সিসেরো বলছেন আদর্শ নাগরিকরা হবে সত্যনিষ্ঠ, ন্যায়পরায়ণ প্রভৃতি সদ্গুণের অধিকারী। তারা অন্যের ক্ষতি এবং পরের সম্পত্তি কিন্তু হরণ করবে না। তাদের মধ্যে থাকবে বরং অন্যের জন্য তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কেউ বিপদে পড়লে সাহায্য করবে, এগিয়ে যাবে, জনসাধারণের মঙ্গলের জন্য কাজ করবে। আর নাগরিকদের সবচেয়ে বড় কর্তব্য পিতৃভূমিকে রক্ষার জন্য কাজ করা। এগুলোই হচ্ছে প্লেটোর আদর্শ রাষ্ট্রের কিছু প্রশ্ন এবং বৈশিষ্ট্য যা আমরা আলোচনা করলাম। তাহলে প্লেটোর রোমান চিন্তাধারায় প্লেটোর অবদান কি? প্লেটোর রোমান চিন্তা বিষয় এটা সিসেরো হবে। সিসেরোর অবদান কি না, রোমান রাষ্ট্রচিন্তা বিষয়ে সিসেরোর অবদান তাকে অমরত্ব দান করেছে। রাষ্ট্র আইন সম্পর্কিত তার মতবাদ ও আদর্শ সমূহ পরবর্তীকালে বহু চিন্তাবিদকে প্রেরণা দিয়েছে। মন্তেস্কু তার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপরেও সিসেরোর চিন্তার প্রভাব স্বীকার করেছেন। এমনকি একথা বলা যায় সিসেরোর রাষ্ট্রচিন্তা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ইতিহাসে এক দিক নির্দেশ হিসেবে কাজ করছে। সিসেরোর পরবর্তী মতোই রোমান চিন্তাধারায় আরো একজন চিন্তাবিদের নাম আমরা পাই। তিনি হচ্ছেন সেনেকা, যার পুরো নাম হচ্ছে লুসিয়াস অ্যানিয়াস সেনেকা।
তিনি 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 ছিলেন স্টোইক, গ্রিসের স্টোইক দর্শনের দ্বারা বিশেষভাবে প্রভাবিত এবং একজন রাষ্ট্র দার্শনিক এবং রাষ্ট্রনীতিবিদও বটে। নিরোর হত্যাকাণ্ডের সঙ্গে তিনি বেশ কিছুদিন রোমান সম্রাট নিরোর উপদেষ্টা ছিলেন, কিন্তু পরবর্তীকালে নিরোর হত্যাকাণ্ডের সঙ্গে তার নাম জড়িয়ে পড়ায় তিনি আত্মহত্যা করেন এবং এইভাবে জীবন অবসান ঘটে একজন বিশিষ্ট রাষ্ট্রনীতিবিদের বা রাষ্ট্র দার্শনিকের। তিনি অনেকগুলো গ্রন্থ রচনা করেছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অন ক্লিমেন্সি। সেনেকার রাষ্ট্র দর্শনে আমরা মূল যে বিষয় পাই সেই বিষয়টা কি? আমাদের যদি প্রশ্ন আসে যে সেনেকার রাষ্ট্র দর্শনে আমরা কি পাই, মূল বিষয় কি, সেনেকার রাষ্ট্র দর্শনে কেন্দ্রে সেনেকা স্থান দিয়েছেন মানুষকে এবং তিনি মনে করেন মানুষের মধ্যে সৎ ও অসৎ উভয় গুণেরই সমাবেশ ঘটেছে। তিনি মনে করতেন যে কল্যাণকামী রাষ্ট্রজীবন গড়ে তোলার জন্য, প্রজা হিতৈষী রাষ্ট্র গড়ে তোলার জন্য মানুষের এই সৎ গুণকেই গুরুত্ব দিতে হবে এবং এই সৎ গুণগুলোর বিকাশ ঘটাতে হবে। একমত তিনি মনে করেন সৎ গুণের বিকাশ ঘটানোই রাষ্ট্রের উন্নতির একমাত্র পথ। সেনেকার রাষ্ট্র দর্শনের মৌলিক শর্তই হচ্ছে রাষ্ট্র শক্তি বা আইনের উপর নির্ভরশীল হবে না। তাহলে কিসের উপর নির্ভরশীল হবে? রাষ্ট্র তো একটা বৃহত্তর সমাজ, আর এই সমাজের চরিত্রই হবে ধর্মীয় ও নৈতিক। এখানকার মানুষ হবে নৈতিক গুণ সম্পন্ন এবং ধর্মভাবাপন্ন। ধর্ম মানে এখানে সৎ গুণগুলোর কথা বলা হয়েছে। সেনেকা তার দর্শনে দুই কমনওয়েলথ তত্ত্বও তুলে ধরেছেন, যার একটা হচ্ছে সিভিল স্টেট বা পৌর রাষ্ট্র, আরেকটা হচ্ছে জেনারেল গ্রেটার স্টেট বা বৃহত্তর রাষ্ট্র। প্রত্যেক মানুষই একদিকে যেমন একটা নির্দিষ্ট পৌর রাষ্ট্রের প্রজা, তেমনি অন্যদিকে সে তার বিবেক বুদ্ধি ও মানবিক গুণ সম্পন্ন মানুষদের দিয়ে গঠিত বৃহত্তর রাষ্ট্রেরও সদস্য। তাছাড়া তিনি বলছেন যে দুর্নীতিগ্রস্ত ও বিশৃঙ্খল জনগণ কখনোই কাম্য নয়। একটা আদর্শ রাষ্ট্রে এই মন্দ জনগণের ভূমিকা হচ্ছে বিশৃঙ্খলাজনক অরাজক পরিস্থিতি তৈরি করে, সেটা প্রতিকূল পরিবেশ তৈরি করে, সুতরাং কাম্য নয়। বরং উচ্ছৃঙ্খল অসৎ মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের প্রয়োজন হয়, অর্থাৎ সরকার আইন কানুন দিয়ে বিপদগামী মানুষকে পরিচালিত বা নিয়ন্ত্রিত করতে পারে এবং ঈশ্বর মনোনীত একটি রাষ্ট্র নির্মাণ করতে পারে। এখন আমরা চলে যাব ইউরোপের আরেকটা পার্টে, আরেকটা অংশে, সেটা হচ্ছে নিউ মনার্কি অ্যান্ড টমাস ক্রমওয়েল। নিউ মনার্কি এবং টমাস ক্রমওয়েলের নাম একসঙ্গে জড়িত কেন সেই ব্যাখ্যায় আমরা পরে যাচ্ছি। প্রথমে আমরা বলবো যে নিউ মনার্কি কি। পঞ্চদশ থেকে সপ্তদশ শতকের মধ্যে ইউরোপের অনেকগুলি রাষ্ট্রে একটা আধুনিক জাতিভিত্তিক সার্বভৌম রাষ্ট্র গড়ে ওঠে, যেগুলোকে বলা হচ্ছে নিউ মনার্কি বা নব্য রাজতন্ত্র। এর মধ্যে ইংল্যান্ড আছে, ফ্রান্স আছে, স্পেন আছে। এই সময়টায় এই যে জাতি, একটা আধুনিক জাতিকেন্দ্রিক রাষ্ট্র, সার্বভৌম ক্ষমতার অধিকারী রাষ্ট্র তৈরি হতে পারে, এই ধারণাটা অনুযায়ী এই সময় রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে বলে সেই রাজবংশগুলোকে, রাজতন্ত্রগুলোকে আমরা নব্য রাজতন্ত্র বলছি। তার মধ্যে একটা হচ্ছে ইংল্যান্ডের রাজতন্ত্র। ইংল্যান্ডে এই সময়, এই যুগটায় যিনি রাজা হয়েছিলেন তার নাম হচ্ছে সপ্তম হেনরি। সপ্তম হেনরির রাজত্বকালটাকে আমরা এই নব্য রাজতন্ত্রের মধ্যে ফেলি এবং সপ্তম হেনরির রাজতন্ত্রকে কেন নব্য রাজতন্ত্র বলা হয় তারও কিছু যুক্তি আছে। প্রথম কথা হচ্ছে যে সপ্তম হেনরির সময়ই ইংল্যান্ড মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণ করে। হেনরি সেভেন, রোল অফ হেনরি সেভেন ইন নিউ মনার্কি পদার্পণ করে এবং সপ্তম হেনরি একটি শক্তিশালী অরাজক বিশৃঙ্খল রাষ্ট্রের পরিবর্তে, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে গোলাপের যুদ্ধের পর ইংল্যান্ডে যে অরাজক নৈরাজ্যময় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তার থেকে ইংল্যান্ডের সমাজ ব্যবস্থাকে এবং রাষ্ট্র ব্যবস্থাকে অনেক শক্তিশালী এবং সুশৃঙ্খল করে তুলেছিলেন। তাছাড়া তিনি আরেকটা কি করেছিলেন না, যাতে
আঞ্চলিক শাসন ব্যবস্থাগুলো ঠিকঠাক পরিচালিত হয় তার জন্য জাস্টিসেস অফ দি পিস বলে আধিকারিক পদেরও সৃষ্টি করেছিলেন। এবং তিনি পার্লামেন্টের প্রাধান্য স্থাপন করতে থাকেন। পার্লামেন্টে আইন প্রণয়ন করে ধীরে ধীরে তিনি সামন্ত প্রভুদের ক্ষমতা কমাতে থাকেন এবং মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতা বাড়াতে থাকেন। যদিও তিনি খুব কম সংখ্যক পার্লামেন্ট তার সময় ডাকা হয়েছিল, কিন্তু এই কম সময়ের মধ্যে তিনি অনেক বেশি পার্লামেন্টে আইন পাশ করিয়েছিলেন। আর একটা হচ্ছে যে তিনি সামন্ততন্ত্রকে দমন করার জন্য এই সময় খুবই চেষ্টা করেন, যার জন্য তিনি আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ইত্যাদি বাইরের ছোট ইউরোপিয়ান রাজন্যবর্গের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে সামন্ত প্রভুদের ক্ষমতাকে খর্ব করেন বা সংকুচিত করেন। মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়েছিল তার সময়, এবং তিনি মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতা বাড়ানোর চেষ্টা করেন এবং চেষ্টা করেন যাতে সামন্ত শ্রেণীর ক্ষমতা কমে। চার্চ ও পোপের সঙ্গেও তার সম্পর্ক ছিল ভালো। তিনি একটি কূটনৈতিক সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করতেন, এবং তার সময় সুষ্ঠু বিচার ব্যবস্থাও তিনি প্রণয়ন করেন। এই কারণে জাতীয়তাবাদেরও উন্মেষ ঘটে, এবং এই সমস্ত কারণে সপ্তম হেনরির শাসনকালকে আমরা বলি নব্য রাজতন্ত্রের যুগ। এরপর আমরা আলোচনা করব যে টমাস ক্রমওয়েলের কি ভূমিকা ছিল। হু ওয়াজ টমাস ক্রমওয়েল? প্রথমে টমাস ক্রমওয়েল কে ছিলেন, এবং তারপর এই ইংল্যান্ডের নব্য রাজতন্ত্রে টমাস ক্রমওয়েলের ভূমিকা। টমাস ক্রমওয়েল ছিলেন ইংল্যান্ডের সংস্কার আন্দোলনের অন্যতম রূপকার। তিনি রাজা অষ্টম হেনরির প্রধান পরামর্শদাতা এবং সচিব ছিলেন। পরবর্তীকালে একটি ঘটনার মধ্যে দিয়ে, যদিও তিনি এই পদটি প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টার পদ অর্জন করেছিলেন, সেই ঘটনাটি একটু সংক্ষেপে বলে দিই। সেটা হলো এই যে অষ্টম হেনরির প্রথমা স্ত্রী ক্যাথারিন, তার কোনো পুত্র সন্তান ছিল না। তার একটিমাত্র কন্যা ছিল, তার নাম মেরি। অষ্টম হেনরি চাইছিলেন তার সিংহাসনের উত্তরাধিকার নিয়ে কোনো রকম জটিলতা তৈরি না হোক, এবং তার পুত্রই হোক সিংহাসনের উত্তরাধিকারী। এবং আরেকটি পুত্রের কামনায় তিনি বিবাহ করতে চাইলেন অ্যান বলিনকে। এই রকম পরিস্থিতিতে যদি ক্যাথলিক ধর্মের নিয়ম অনুযায়ী রোমের পোপের কাছ থেকে অনুমতি না পাওয়া যায়, তার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের এবং দ্বিতীয় বিবাহে বৈধ তার স্বীকৃতি না পেলে পরে এই কাজটা তিনি করতে পারেন না। অর্থাৎ প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ স্বীকৃত হলে, রোমের পোপ কর্তৃক অনুমোদিত হলে, তবেই তিনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন, এবং সেই বিবাহ রোমের পোপ কর্তৃক বৈধ বলে স্বীকৃত হতে হবে। যখন অষ্টম হেনরি এই বিবাহ বিচ্ছেদের জন্য রোমের পোপের কাছে সব রকম আবেদন করা হয়েছিল, কিন্তু যেহেতু তার প্রথমা স্ত্রী ক্যাথরিন, তিনি ছিলেন স্পেনের রাজা পঞ্চম চার্লসের সম্পর্কে পিসি, আর পঞ্চম চার্লস ছিলেন গোঁড়া ক্যাথলিক, তিনি কিছুতেই এই বিবাহ বিচ্ছেদে রাজি ছিলেন না। এবং পোপ সপ্তম ক্লিমেন্ট ছিলেন পঞ্চম চার্লসের বিশেষ ঘনিষ্ঠ। অতএব পঞ্চম চার্লস ক্রুদ্ধ হবেন এই ভেবে পোপ সপ্তম ক্লিমেন্ট তিনি এই বিষয়টাকে নিয়ে বিলম্ব করতে থাকেন। এই সময় ইংল্যান্ডের অষ্টম হেনরির প্রধানমন্ত্রী এবং পরামর্শদাতা ছিলেন কার্ডিনাল উলসি এই কাজটি করতে ব্যর্থ হওয়ায় অষ্টম হেনরি তাকে পদচ্যুত করেন এবং টমাস ক্রমওয়েলকে প্রধান উপদেষ্টার ভূমিকায় নিয়োজিত করেন। সুতরাং এই পদ পাওয়ার পর, প্রধানমন্ত্রী এবং পরামর্শদাতা হওয়ার পর, টমাস ক্রমওয়েলের প্রথম কাজই ছিল অষ্টম হেনরির বিবাহ বিচ্ছেদের অনুমোদন নিয়ে আসা। কিভাবে অষ্টম হেনরির বিবাহ বিচ্ছেদের জন্য পোপের কাছ থেকে অনুমোদন পাওয়া যায়।
তিনি কি করলেন, তিনি এই বিবাহ বিচ্ছেদকে তিনি এই রাজাকে সমর্থন করে এই বিবাহ বিচ্ছেদের জন্য চেষ্টায় উদ্যত হলেন। কিভাবে তিনি এই উদ্যোগ নিলেন? তিনি অষ্টম হেনরিকে বোঝান যে পোপ রাজার বিবাহ বিচ্ছেদের অনুমোদন দিতে পারবেন না। এই সংকটাবস্থা থেকে মুক্তি পেতে পারে একটা মাত্র উপায় আছে এই সংকট থেকে মুক্তি পাবার, সেটা হচ্ছে রাজা যদি নিজেকে ইংল্যান্ডের চার্চের সর্বময় কর্তা বলে ঘোষণা করেন। অর্থাৎ ইংল্যান্ডের রাজাই হবেন ইংল্যান্ডের চার্চের প্রধান। সেখানে পোপের আর কোনো রকম অভিভাবকত্ব থাকবে না। এই পরিস্থিতি যদি তৈরি হয় তবেই এই বিবাহ বিচ্ছেদ সম্ভব। দ্বিতীয়ত, এই জন্য তিনি কি করলেন, ক্রমওয়েল উদ্যোগ নিলেন 1531 খ্রিস্টাব্দে ধর্মযাজকদেরকে নিয়ে তাদের অনুমোদনের ভিত্তিতে রাজা অষ্টম হেনরিকে তারা ইংল্যান্ডের চার্চের সমস্ত ক্ষমতার অধিকারী বলে ঘোষণা করল। এই গেল ওনার দ্বিতীয় পদক্ষেপ। এই ঘোষণার ভিত্তিতে রাজার কর্তৃত্বকে বৈধতা দেওয়ার জন্য ক্রমওয়েল আরো প্রয়োজনীয় আইন কি করলেন না প্রণয়ন করতে উদ্যোগ নিলেন। 1533 খ্রিস্টাব্দে তিনি অ্যাক্ট ইন রেস্ট্রেন্ট অফ অ্যাপিলস এই আইনটা পাশ করে, অ্যাক্ট ইন রেস্ট্রেন্ট ইন অ্যাপিলস এই আইনটা পাশ করালেন পার্লামেন্ট থেকে। এবং এই আইনে বলা হলো ইংল্যান্ডের অভ্যন্তরীণ ধর্মীয় বিষয় রোমের পোপের কাছে কেউ কোনো আবেদন করতে পারবেন না। এবার থেকে ধর্ম নৈতিকতা সম্পর্কিত যাবতীয় মামলার বিচার হবে ক্যান্টারবেরির আর্চ বিশপের দপ্তরে। তিনি অষ্টম হেনরি ও ক্যাথারিনের বিবাহ বিচ্ছেদকে আর্চবিশপ স্বীকৃতি দিলেন। ফলস্বরূপ অ্যানি বলিনের সঙ্গে বিবাহে আর কোনো বাধা থাকলো না অষ্টম হেনরি। বলা বাহুল্য, পোপ এই ঘটনায় অসন্তুষ্ট হলেন, কিন্তু রোমান চার্চ থেকে এবং অষ্টম হেনরিকে বহিষ্কৃতও করলেন। এই অবস্থায় ব্রিটিশ জনসাধারণ কিন্তু পোপতন্ত্র বিরোধী হয়ে ওঠে এবং ক্রমশ তাদের মধ্যে প্রচলিত খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে একটা প্রতিবাদী মনোভাব গড়ে উঠতে থাকে। আর ক্রমওয়েল ইংল্যান্ড রাজকে বোঝালেন এই অবস্থায় পোপ যে তাকে বহিষ্কৃত করেছেন তার একটাই জবাব হয়, সেটা হলো পোপের সঙ্গে ধর্মীয় বিষয়ে রোমের পোপের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে ইংল্যান্ডের চার্চকে জাতীয় চার্চে পরিণত করা এবং তার সব কিছুর দায়িত্ব স্বয়ং রাজার হাতে তুলে নেওয়া। এইভাবে তিনি সাহায্য করলেন অষ্টম হেনরিকে বিবাহ বিচ্ছেদে। তারপর ক্রমওয়েল কি করলেন, ক্রমওয়েল যেহেতু এই সময় ক্রমওয়েল যতগুলো আইন পাশ করেছিলেন, টমাস ক্রমওয়েল যেমন ইংল্যান্ড থেকে রোমান চার্চকে বিচ্ছিন্ন করা, এর জন্য তিনি পার্লামেন্টকে ব্যবহার করলেন এবং যে রাজার প্রতি পার্লামেন্ট অনুগত, সেই জন্যই তারা রোমের পোপের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে পার্লামেন্টে আইন পাস করছে যে রাজাই হবে এবার থেকে সমস্ত গির্জার সমস্ত চার্চের, ইংল্যান্ডের সমস্ত চার্চের প্রধান। তাই এই পার্লামেন্টটাকে বলা হয় এই যে রিফর্মেশন পার্লামেন্ট। এই পার্লামেন্ট রাজার প্রতি অনুগত ছিল এবং এই পার্লামেন্টটি রিফর্মেশন পার্লামেন্ট নামে পরিচিত হয়। এই রিফর্মেশন পার্লামেন্টে 1529 থেকে 1536 পর্যন্ত এই কালপর্বে ক্রমওয়েল অনেকগুলো আইন পাস করিয়েছিলেন রাজার স্বার্থে এবং ইংল্যান্ডের জাতীয় স্বার্থে। এর মধ্যে একটা আইনের কথা বলতেই হবে, এই আইনটা হচ্ছে অ্যাক্ট অফ সুপ্রিমেসি। 1534 খ্রিস্টাব্দ নাগাদ রিফর্মেশন পার্লামেন্ট যতগুলো আইন পাস করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাক্ট অফ সুপ্রিমেসি। এই আইনের দ্বারা ইংল্যান্ডের চার্চের উপর রাজার সার্বভৌমত্ব স্বীকৃত হল। এছাড়া অ্যাক্ট অফ সাকসেশন 1534 খ্রিস্টাব্দের মার্চ মাসে, এই উত্তরাধিকারী আইনে অ্যানি বোলিন এবং অষ্টম হেনরির সন্তানকেই ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী বলে ঘোষণা করা হলো। ইতিমধ্যে 1535কে এরপরে ক্রমওয়েল কি করলেন, এরপরে ক্রমওয়েল ইংল্যান্ডের মঠগুলোকে উচ্ছেদের জন্য আইন পাস করতে থাকেন। কেন তিনি এই কাজ করেছিলেন, মঠগুলোকে কেন তিনি উচ্ছেদ করলেন এবং কিভাবে করলেন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উচ্ছেদের কারণ হচ্ছে মঠগুলোকে উচ্ছেদ সাধন ছিল একটা তাৎপর্যপূর্ণ ঘটনা, কারণ ইংল্যান্ডের রাজার কর্তৃত্বকে সর্বক্ষেত্রে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে গেলে মঠগুলিকে উচ্ছেদ করতেই হতো। কেন করতে হতো? প্রথমত, যে ইংল্যান্ডের মঠগুলি ছিল প্রভূত পরিমাণে ধন সম্পদের অধিকারী
দ্বিতীয়ত, তারা উপবাসের বদলে রাজকীয় ভোজন, আড়ম্বরপূর্ণ জীবনযাপন, বিলাসবহুল জীবনযাত্রা এগুলোর মধ্যে ডুবেছিল। ফলে সাধারণ মানুষও মঠগুলির প্রতি বিশ্রদ্ধ হয়ে পড়ছিল এবং আহ, পোপের নৈতিক ও আর্থিক শক্তির অন্যতম ভিত্তিই ছিল এই মঠগুলি। ইংল্যান্ডের মঠগুলিতে যা অর্থ আয় হতো তার একটা বড় অংশ তারা রোমের পোপকে পাঠাতেন। এই কারণে এই পরিস্থিতি ইংল্যান্ডের অষ্টম হেনরি তিনি ধর্ম সংস্কারেরই একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে মঠগুলির উচ্ছেদ সাধনের সিদ্ধান্ত গ্রহণ করেন। আর এ ব্যাপারে তার যোগ্য সঙ্গী ছিলেন টমাস ক্রমওয়েল। ইংল্যান্ডের এই সময় ইংল্যান্ড বিভিন্ন জায়গার বিদ্রোহ দমন করতে গিয়ে, গোলাপের যুদ্ধে তার আগেও প্রচুর খরচ হয়েছিল। এইসব কারণে ইংল্যান্ডের জনসাধারণের মধ্যে একটা কর দেবার অনীহা ইত্যাদি থেকে ইংল্যান্ডের কোষাগার প্রায় শূন্য হয়ে পড়েছিল। তাই কোষাগারের সমৃদ্ধির জন্য উচ্ছেদ সাধন ছিল অর্থনৈতিক দিক থেকে একটা বড় ধাপ, কারণ মঠগুলোর হাতে প্রচুর সম্পদ ছিল। সেই সম্পদ মঠগুলোর উচ্ছেদ সাধন করলে রাজার হাতেই আসবে, রাষ্ট্রের হাতেই আসবে, অর্থাৎ রাষ্ট্রের কোষাগার পরিপূর্ণ হয়ে উঠবে। এই এতগুলো উদ্দেশ্যে মঠগুলো উচ্ছেদ সাধন করেছিলেন অষ্টম হেনরি এবং ক্রমওয়েল। দুটো আইন করা হয়েছিল। প্রথম উচ্ছেদ আইন 1536, দ্বিতীয় উচ্ছেদ আইন 1539। 1536-এর উচ্ছেদ আইনের মাধ্যমে কি করা হয়েছিল না, ছোট ছোট মঠগুলি, মানে যাদের আর্থিক উপার্জন 200 পাউন্ডের কম, বাৎসরিক 200 পাউন্ডের কম, তাদেরকে উচ্ছেদ করা হয়। এর ফলে প্রায় 376টি মঠ বিলুপ্ত হয় এবং এই মঠগুলোর বিলুপ্তির পর প্রচুর পরিমাণ সম্পদ রাজার হাতে আসে। কিন্তু এই সময় একটা ঘটনা ঘটে যেটাকে বলা হয় পিলগ্রিমেজ অফ গ্রেস। এই ঘটনাটা কি, এই মঠের উচ্ছেদ সাধন কিন্তু সবাই মেনে নেয় এবং মঠের বহু সন্ন্যাসী সন্ত, তারা এছাড়াও আইনজ্ঞ, সাধারণ নাগরিক, তারা অনেকেই এই কাজের বিরুদ্ধে বিদ্রোহ করে। এই ঘটনাটাকে বলা হয় পিলগ্রিমেজ অফ গ্রেস নামে। এই ঘটনাটা ইতিহাসে পরিচিত। বিশেষ করে লিঙ্কনশায়ার, ইয়র্কশায়ার ও কালক্রমে সমগ্র উত্তর ইংল্যান্ডে এক বিদ্রোহ সূচিত হয়, কিনা মঠ উচ্ছেদের বিরুদ্ধে বিদ্রোহ। এমনকি তারা চাইছিলেন যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, কর ভার বেড়ে গেছে, এনক্লোজার ব্যবস্থা বা ভূমি পরিবেষ্টন ব্যবস্থা যে চালু হয়েছে, এই সব কিছুর বিরুদ্ধে তারা এই একই সঙ্গে মঠ ব্যবস্থার উচ্ছেদের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থাগুলির বিরুদ্ধেও তারা প্রতিবাদ করতে থাকে। রিফরমেশন পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য, টমাস ক্রমওয়েলের পদচ্যুতির জন্য তারা আন্দোলন করতে থাকে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে পিলগ্রিমেজ অফ গ্রেস। যদিও শেষ পর্যন্ত টমাস ক্রমওয়েল এবং অষ্টম হেনরি এই বিদ্রোহগুলোকে দমন করেন এবং তারপর 1539 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের যে বড় মঠগুলো ছিল সেগুলোরও উচ্ছেদ সাধনের জন্য আইন প্রণীত হয়। মঠ ব্যবস্থার উচ্ছেদ সাধনের ফলাফলটা কি হয়েছিল? তাহলে দুটো প্রশ্ন, এক হচ্ছে মঠ ব্যবস্থার উচ্ছেদ সাধন কেন করা হলো, কিভাবে করা হলো, আর ফলাফল কি হলো। এই তিনটে প্রশ্ন কিন্তু আমরা এই আলোচনাটার মধ্যে দিয়ে পেয়ে যাচ্ছি। এই তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মঠ ব্যবস্থার উচ্ছেদ সাধনের ঘটনা ইংল্যান্ডে এক রাজার ক্ষমতা এবং মর্যাদা বাড়াচ্ছে, কারণ রাজা পোপের কর্তৃত্বকে অগ্রাহ্য করেছেন এবং তার জন্য মঠ ব্যবস্থারও উচ্ছেদ সাধন করেছেন। অতএব ইংল্যান্ডের রাজার মর্যাদা ও ক্ষমতা বেড়ে যাচ্ছে। আর দুই হচ্ছে মঠের থেকে যে সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল তার ফলে রাজার রাজকোষের আয় বাড়ে, অর্থাৎ আর্থিক প্রতিপত্তিও বেড়ে যায়। এবং ধর্মীয় জীবনের ক্ষেত্রেও রাজার ক্ষমতাই যে নিরঙ্কুশ, এই সার্বভৌম নিরঙ্কুশ রাজতন্ত্র কিন্তু আরও একবার প্রমাণিত হলো। এইভাবে অষ্টম হেনরি এবং টমাস ক্রমওয়েল কি করেছিলেন না, টমাস ক্রমওয়েলের সহযোগিতায় অষ্টম হেনরি তার ক্ষমতা বৃদ্ধি করেছিলেন। এছাড়া এই সময় আরেকটা কাজ করা হয়েছিল, যেটা মাইলস কভারডেলকে দিয়ে করানো হয়েছিল। মাইলস কভারডেল নামক জনৈক ব্যক্তি, তিনি টমাস ক্রমওয়েলের অনুরোধে ল্যাটিন বাইবেল থেকে ইংরেজিতে বাইবেলের অনুবাদ করেন এবং গ্রেট বাইবেল বলে প্রকাশিত হয়। এই বাইবেল প্রত্যেক গির্জায় রাখা বাধ্যতামূলক করা হয় এবং সাধারণ নাগরিকরাও যাতে এই বাইবেল কেনে তার জন্য অনুমতি দেওয়া হয়। টমাস ক্রমওয়েল 19 জন সদস্য নিয়ে গঠন করেছিলেন প্রিভি কাউন্সিল। এটাও তার একটা, ইংল্যান্ডের প্রিভি কাউন্সিল গঠনে টমাস ক্রমওয়েলের একটা বড় অবদান।
এই সমস্ত আলোচনার ভিত্তিতে বলা হয় যে টমাস ক্রমওয়েলের পদক্ষেপগুলো এবং অষ্টম হেনরির রাজত্বকালকে কি আমরা বলতে পারি যে টিউডার বিপ্লব, এই ঘটনাগুলোকে কি আমরা বলতে পারি টিউডার বিপ্লব? এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। বলছে যে সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক ক্ষেত্রে গভীর পরিবর্তনের সূচনা হয়েছিল টমাস ক্রমওয়েল এবং অষ্টম হেনরির রাজত্বকালে। টমাস ক্রমওয়েলের পরামর্শে এবং সহযোগিতায় অষ্টম হেনরি যে যে পদক্ষেপগুলো নিয়েছিলেন তার ফলে ইংল্যান্ডের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন সূচিত হয়, যেটাকে বলা হচ্ছে টিউডর বিপ্লব। যেমন এক তো অষ্টম হেনরির প্রধান উপদেষ্টা পদে নিযুক্তির পর টমাস ক্রমওয়েলের প্রধান উদ্দেশ্য ছিল অষ্টম হেনরির ক্ষমতা বৃদ্ধি করা, আর সেই যে কাজটা তিনি সুনিপুণভাবে করেছিলেন। অষ্টম হেনরির ক্ষমতা শুধু বৃদ্ধি পায়নি, মর্যাদাও বৃদ্ধি পেয়েছিল। শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে নয়, অর্থনৈতিক এবং ধর্মীয় ক্ষেত্রে তিনি হয়ে উঠেছিলেন সার্বভৌম শক্তির অধিকারী। এই কারণে এমনকি ইংল্যান্ডের প্রতিষ্ঠিত চার্চকে জাতীয় চার্চে পরিণত করা হয়েছিল। এই সব কারণে বলা হয় যে সরকারি ব্যবস্থায় এমন একটা পরিবর্তন সাধিত হয় যেটাকে ইতিহাসে টিউডর বিপ্লব নামে অভিহিত করা হয়েছে। এইভাবে আমাদের দ্বিতীয় অংশের আলোচনাটা শেষ হলো।